বক্তব্য শুনবেন? তাহলে অল্প দিয়ে শেষ করবো, যেহেতু আমিও খেলা দেখতে আসছি। আজকে বেশি বক্তব্য দেবো না, 2-3টা বিষয়ের উপরে কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে যে একটা জাতিকে যদি সামনে এগিয়ে যেতে হয় তাহলে 3টা জিনিস খুব জরুরি। একটা হলো সুস্থ থাকতে হবে। আরেকটা কি লাগবে? নিরাপত্তা লাগবে। আর একটা শিক্ষা লাগবে। তো সুস্থ থাকাটা, এটা আমাদের নিজেদের উপরে অনেক দায়িত্ব আছে। আমরা যদি মাদকের দিকে নিজেদেরকে নিয়ে যাই, নেশা করি, আর যদি বলি আমি সুস্থ থাকবো, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে আমি শিক্ষা, গবেষণা যা কিছুই করি, যদি আমি মাদক মুক্ত না হই, আমি যদি নিজেকে নেশাগ্রস্ত করি, তাহলে আমাকে দিয়ে কিছুই হবে না। তোমরা আজকে যারা ছোট ছোট শিশুরা যারা আছো, তোমরা একটা সময় আমাদের মতো হয়ে এই দেশের হাল ধরবা, দেশের বড় বড় দায়িত্বে থাকবা। তো তোমরা যদি অসুস্থ হয়ে যাও, এই যারা কথা বলছেন এরা একটু শোনেন, একটু পরেই খেলা হবে, আমরা কথা না বলি। তো আমরা যাতে নেশাগ্রস্ত না হই, মাদক থেকে দূরে থাকি, আমরা সে লক্ষ্যে এই যে খেলা আজকের আয়োজন করছেন যারা আয়োজক, এদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেরকম খেলাধুলার আয়োজন থাকলে অন্তত এই নেশার মধ্যে মানুষের যাওয়ার যে একটা ট্রেন্ড তৈরি হয়েছে, এটা কমে যাবে। পাশাপাশি আমরা যদি যেখানে আছি, আমি অফিসার ইনচার্জ হিসেবে আপনাদের থানায় আছি, যদি আমি এবং আপনারা সবাই মিলে আমরা মাদকের বিরুদ্ধে কাজ করি, আমি আশা করি এই সমাজ থেকে আমরা মাদক নির্মূল করতে পারবো। আপনারা জানেন যে ইতিমধ্যেই আমরা মাদক নিয়ে এই বিভিন্ন ওয়ার্ডে মত বিনিময় করতেছি, এবং এই মত বিনিময় করার লক্ষ্য হলো যে মত বিনিময় করেই কাজ আমাদের শেষ না, কিন্তু মত বিনিময় শেষ হওয়ার পরে কাজ শুরু। জাস্ট হলে আমরা বুঝাচ্ছি, আমি ঘোষণা দিচ্ছি যে আমরা কি করব। যদি কোনো মানুষ, সে মাদক ব্যবসায়ী 5 তারিখের আগে সে মাদক বিক্রি করতো, 5 তারিখের পরের বাংলাদেশে সে এই কথা বলে কেন, এই মোবাইলে কথা বলে কে, 5 তারিখের পরের যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমি মাদক ব্যবসা করব না, এরকম যদি কেউ নিজে থেকে ঘোষণা দেয়, তাহলে আমরা তাকেও মাফ করব। এই কারণে আমি ওয়ার্ডে গিয়ে, গ্রামে গিয়ে সবার সাথে কথা বলতেছি। কারণ হলো একটাই, যে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীকে যে আদর করে যারা, প্রশ্রয় দেয় যারা, এই 3টা গ্রুপের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা হবে। কারণ এই মাদক ব্যবসায়ী হচ্ছে দেশ এবং জাতির শত্রু। মনে রাখবেন, মাদক ব্যবসায়ী হচ্ছে দেশ এবং জাতির শত্রু। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। কারণ তারা আমাদের জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে। একটা জেনারেশনকে যদি ধ্বংস করে দেয়, সেই দেশের এর চেয়ে বড় আর ক্ষতি কিছু নাই। সবচেয়ে বড় ক্ষতিটা সে করতেছে। আমরা কঠোর ব্যবস্থা নেব এবং সে পথে আমরা হাঁটতেছি। জাস্ট আমরা আজকে এখানে আসার আমার মূল উদ্দেশ্য এটাও একটা, যে এখানে ইয়াং জেনারেশন থাকবে, তারা যদি জিনিসটা বোঝে যে আমরা কি ব্যবস্থা নিচ্ছি। এরপরে আছে আপনাদের এলাকায় মোটরসাইকেল দেখা যায় খেতে পারে না, কিন্তু মোটরসাইকেল কিনতে হয় বাড়িতে। কেন কিনতে হয়? ছেলে না হয় আত্মহত্যা করবে যদি মোটরসাইকেল তাকে কিনে দেওয়া না হয়। বাবা মা চাপে পড়ে লোন নিয়ে মোটরসাইকেল কিনে দেয়। এরকম মোটরসাইকেল যাদের বয়স হয় না, ড্রাইভিং লাইসেন্স নেই, হেলমেট নেই, এরকম যারা মোটরসাইকেল চালাবে, তাদের মোটরসাইকেল থানায় নিয়ে আর দেওয়া হবে না। আমি বারবার ইতিপূর্বে বলেছি, পুরো ডিসেম্বর জুড়ে বলেছি, জানুয়ারিতেও আমরা ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি, পদক্ষেপ আমাদের চলমান আছে। অনেকে তদবির করতে যায় এখনো এই মোটরসাইকেলের জন্য। আমি বারবার বলবো যে আপনারা আমাকে লজ্জিত করবেন না, কারণ আমি দেব না। লজ্জিত করবেন আপনারা গিয়ে। এই মোটরসাইকেল ধরা পড়ার পরে এই চাচার কাছে যাবেন, বড় ভাইয়ের কাছে যাবেন, ঘুরবেন, মোটরসাইকেলের জন্য পাবেন না কিন্তু। অতএব এইরকম মোটরসাইকেল যাদের আছে, আপনি ড্রাইভিং লাইসেন্স করেন, আপনার বয়স হোক, তারপর আপনি চালাবেন। তার আগে যদি চালান 2-3 জন নিয়ে, এই যে দুর্ঘটনা ঘটে, তো ভালো সংবাদ হলে দীর্ঘদিন পরে, গত প্রায় আমার মনে হয় 1.5 মাস পরে, গত পরশু দিনের একটা ঘটনা, একটা মোটরসাইকেল একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তো দীর্ঘদিন পরে এটা, সেও সদরের ছেলে। তো আমার কাছে মনে হয় যে অনেকেই নিয়ন্ত্রিত হয়েছে এই সমস্ত প্রচারণায়। এতে করে তারও জীবন নিরাপদ হয়েছে এবং এই সমাজের জন্য এটা ভালো হয়েছে। তো ভবিষ্যতে আমরা এই ব্যাপারে কিন্তু খুব কঠোর ব্যবস্থা নেব। কেউ মনোকষ্ট নেবেন না যে এটা করলো কেন পুলিশ। আমি আগেই বলতেছি যাতে আপনারা এটা থেকে বিরত থাকেন। তো এই যে বিষয়, এই যে মোটরসাইকেল এবং মাদকের 2টা বিষয় আমি যেখানে বললাম, আরেকটা আছে জুয়া। এই এলাকায় বসে বিভিন্ন জায়গায় জুয়া খেলা হয়। দেখা যায় যে কম আয়ের মানুষ, বাট সে জুয়া খেলে টাকা যা আছে সব ব্যয় করে বাসায় গিয়ে
স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা, বাচ্চাদেরকে সময় না দেওয়া। যারা শুনছেন, যারা জুয়া খেলতেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি যে ইতিপূর্বে যারা ধরা পড়েছেন, পুলিশের কাছে গেছেন, ছেড়ে চলে আসছেন, এবারে ধরা পড়লে কিন্তু আপনার কোনো রক্ষা নাই। আমি বলে গেলাম রক্ষা নাই, আগে সতর্ক করে গেলাম আমি। যদি আপনি জুয়া অবস্থায় ধরা পড়েন, টাচের মাধ্যমে খেলেন, ক্যারাম বোর্ডের মাধ্যমে খেলেন, আর আপনি মোবাইলের মাধ্যমে খেলেন, অথবা ক্রিকেট খেলার টিভির চায়ের দোকানে বসে বসে খেলেন, সবটাই আমরা জানি। যেটাই ধরা পড়েন আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি ইজ্জত আপনার ইজ্জতের মূল্য আছে এটা আপনি মনে করেন, তাহলে আপনি সন্তানকে সময় দেন, আপনার স্ত্রীকে সময় দেন, সন্তানের সাথে বন্ধুত্ব তৈরি করেন। তাহলে সন্তান বুঝতে পারবে আপনি কি চান। আপনি যখন থাকবেন না, তখন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে, কারণ তার সাথে আপনার একটা বন্ধুত্ব হয়েছে। আপনি নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন যে আপনার ছোটবেলা যে আপনাকে বেশি সময় দিয়েছে, তার কথা কিন্তু আপনার মনে পড়ে। সে যদি আপনার বাবা না হয়, চাচা হয়, চাচার কথা মনে পড়ে, বাবার কথা কিন্তু মনে পড়ে না। আপনি যদি চান যে আপনার সন্তান আপনাকে মনে রাখুক, তাহলে সন্তানকে সময় দিবেন, জুয়ায় না, ক্যারাম বোর্ডে না, এটা মনে রাখবেন। খেলাধুলা খেলবেন, খেলাধুলা করবেন, বাকি সময় সন্তানকে দিবেন, পরিবারের সময় দিবেন। কিন্তু এই পড়াশোনা বাদ দিয়ে এই জুয়ার আড্ডায় থাকা, ক্যারামের আড্ডায় থাকা, ক্যারাম খেলা, এইগুলি কিন্তু আমরা মোটেও সহ্য করবো না। আমরা চাই এই সিঙ্গারকে, আমি সিঙ্গারে যেটা প্রতিজ্ঞা করেছি সেটা হলো যে এই সিঙ্গারে আমি ওসি হিসেবে আসি, এটা আমার জীবনের প্রথম ওসি হিসেবে আমি এখানে আসি। 5 তারিখ না হলে ওসিগিরি হয়তো আমার করা হতো না। 5 তারিখের পরের যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছি বিধায় আমি ওসিগিরি করতে এখানে আসছি। তো আমি যেটা চাই যে বাংলাদেশের একটা উদাহরণ হোক সিঙ্গার, যেখানে যে সিঙ্গারে থাকবে না মাদক, যে সিঙ্গারে থাকবে না জুয়া, যেখানে থাকবে না ইফটিজিং, যেখানে থাকবে না কিশোর গ্যাং, যেখানে থাকবে না প্রকাশ্যে ধূমপান। এটা যদি হয়, যে কটা জিনিস বললাম, যদি এই কটা জিনিস না থাকে, তাহলে সিঙ্গার কি মডেল হবে না? একটা মডেল হবে, এবং সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে থাকবে যে সিঙ্গার এত সুন্দর কিভাবে হলো, এবং আপনাদের কাছে গল্প শুনবে যে সিঙ্গার কিভাবে হলো। তখন আপনারা বলবেন যে এভাবে হলো, তখন ওরাও এভাবে করবে। আর শুরুটা আপনাদের এখান থেকে হোক, এটা আমি চাই, এবং আপনাদের সকলের সহযোগিতা আমি আশা করি আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আমাকে সহযোগিতা করবেন। আমি 24 ঘন্টা এই যে কটা কাজ বললাম, এই কাজগুলি নির্মূল করার জন্য আপনাদের জন্য আমি নিবেদিত অবস্থায় থাকবো। আপনারা অনেকে মনে করেন যে মনে করতে পারেন যে আমি ধূমপান করলে, প্রকাশ্যে ধূমপান করলে সমস্যা কি? আজকে যে শিশুরা আছে, আপনারা তাকাই দেখেন, আজকে যদি আমি এখানে একটা সিগারেট ধরাই, এই শিশুরা দেখলে কি মনে করবে যে ওসি সাহেব যদি সিগারেট টানতেছে, সিগারেট খাচ্ছে, তার মানে এটা ভালো কিছুই হবে, খারাপ কিছু হবে না। এরপরে সে যখন জীবনে সুযোগ পাবে, যদি কেউ যদি তাকে অফার করে যে তুমি একটা সিগারেট টান দিবা কিনা, সে কি সিগারেট খাবে না? কেন খাবে? সে ওসি সাহেবকে সিগারেট খাইতে দিচ্ছে তাই। এই জন্য যারা ধূমপান করে, এরপরে কি হয় দেখেন, সে যখন এভাবে ধূমপায়ী হয়ে যায়, তারপরে আপনাদের এই অঞ্চলে, এই গ্রামে যদি 10টা ধূমপায়ী ছেলে থাকে, তাদের ভিতরে তার একটা বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পরে 10 জনের ভিতর থেকে আবার গল্প শুনবে, গাজার গল্প, ইয়াবার সব গল্প শোনার পরে সে চলে যাবে ইয়াবা গাজায়। এরকম করে কিন্তু হাঁটি পা করে সিগারেট থেকে মানুষ অন্যান্য নেশায় চলে যায়। এই জন্য আমি অনুরোধ করবো, যারা ধূমপান করেন, আপনি আপনার সন্তানের জন্য, আমার জন্য না, আপনার সন্তান যাতে নেশায় না যায়, এই জন্য আপনি ধূমপান করলেও প্রকাশ্যে করবেন না, আপনার সন্তানের সামনে করবেন না, আপনি একটু গোপনে করেন। আপনি করেন, আমার কোনো আপত্তি নেই, একটু গোপনে, প্রকাশ্যে না। তো প্রকাশ্যে ধূমপান করলে শাস্তি আছে, জরিমানা আছে। আমরা কিন্তু এটারও ব্যবস্থা নেব, এটাও আমি প্রচার করতেছি। আবার বললেন না যে এটা তো আগে বললেন না, বলে গেলাম। প্রকাশ্যে ধূমপান করলে থানায় নিয়ে যাব, জেল হবে, জরিমানা হবে। আমরা আমাদের সন্তানদের জন্য, আইনের ভয়ের কারণে না, আমার ভয়ে না, আইনের ভয়ে না, আপনার সন্তানের জন্য আপনি প্রকাশ্যে ধূমপান করবেন না। সন্তানের সামনে তো করবেনই না। যদি করেন, আপনার সন্তান একদিন নেশাগ্রস্ত হবে, আপনি নিশ্চিত থাকেন, তাহলে আপনি তখন আপনার অবস্থা কি হবে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমরা আবার সুযোগ হলে আমরা আরো অন্য পরিবেশে কথা বলবো। আজকে আমরা খেলা দেখতে আসছি, সবাই খেলা দেখবো। তো সবার তারপরে আরেকটা ঘোষণা আছে আমাদের, সেটা হচ্ছে 2025 সালে আমি অলরেডি আইন শৃঙ্খলা মিটিং এ এটা উত্থাপন করেছি যে স্কুল গোয়িং ছেলেরা, যারা স্কুলে যায়, ছেলেমেয়েরা এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত, এরা যাতে মোবাইল ব্যবহার না করে। কারণ আপনারা জানেন, আমরা যারা এখানে 40-50 বছরের মানুষ যারা আছি, একসময় যারা ছোট ছিলাম, যদি কেউ কারোর সাথে কেউ কাউকে ভালোবাসে, এই কথা বলবে, এটা চিন্তা করে এই বলতে লাগতো 5 বছর। কারণ কি জানেন? সাহস তৈরি করা, এবং কোন পরিবেশে বলবো। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, এটা বলবে, একটা পরিবেশ দরকার না? একটা পরিবেশ দরকার।
এবং সাহস দরকার। এই পরিবেশ আর সাহসের জন্য লাগছে 5 বছর। আর এখন কি হয় জানেন, মোবাইল আছে, আজকে ভালো লাগছে, একটু পরেই বাথরুমে গিয়ে বলা শেষ। এই যে মোবাইলের মাধ্যমে এই যে বলা বলির কারণে কিন্তু এই ছেলেমেয়েরা চলে যায়। তো 13-14 বছর 14 বছর বয়সে যদি কেউ কাউকে পছন্দ করে, বলতে বলতে যদি 5 বছর লাগে, তাহলে 20 বছর হয়ে যায় না? 20 বছর পরে বললেও সমস্যা নেই, কিন্তু বলাটা যদি পরের দিনই হয়ে যায়, এই কারণে আপনাদের এলাকায় দেখা যায় 13-14 বছরের মেয়েরা, ছেলেরা এরা চলে যায়। তবে দুঃসংবাদ হলেই একটা মেয়েকেও দেখি নাই যে তার যে পারিবারিক অবস্থা তার চেয়ে ভালো জায়গায় গেছে, এবং একটা মেয়েকেও দেখি নাই। তাহলে এরা এত বোকা কেন? বোকামি করতেছে। এর কারণ হলো এই যে সে দেখতেছে যে এই যে নর্মাল যে ছেলেরা গ্রিল মিস্ত্রি, গাজার ব্যবসা করে বা গাজা টানে অথবা ছোট ছোট কাজ করে, এর তো কোনো কাজ নাই। এর টার্গেটই থাকে কোনো একটা মেয়েকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মেয়ের জন্য জীবন দেব, হাত কাটে, মোবাইল নাম্বার নিয়ে মানে কি বলা যায় বিভিন্ন রকমের প্রস্তাব দেয়। মেয়েরা তখন এই প্রস্তাবে সে পড়ে যায়। তো এই জন্য আইন শৃঙ্খলা মিটিংয়ে যেটা আলোচনা হয়েছে, যে ওখানে পাস হয়েছে, আমি ইউনুসকে বলেছি যে অন্তত প্রত্যেকটা স্কুলে যাতে এটা নিশ্চিত করা হয় যে এই বাচ্চারা অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত যাতে কেউ কোনো প্রকার মোবাইল ব্যবহার না করে, যেটা আমরা করি নাই। আমরা যদি লেখাপড়া করে আসতে পারি, এরাও পারবে। তো আমরা আমাদের প্রত্যেকের স্বার্থে এখানে যারা আছেন অভিভাবকরা, তারা এটা নিশ্চিত করবেন যে আপনার সন্তান কোনো মোবাইল ব্যবহার করে কিনা। যদি প্রয়োজন থাকে বাসায় আপনার মোবাইল ব্যবহার করে অনলাইন থেকে যদি কোনো কাজ করা লাগে, সেটা আপনার মোবাইল দিয়ে করবে। কাজ শেষ মোবাইল নিয়ে নেবেন। মোবাইলের ক্ষেত্রে কোনো রকম খাতির করবেন না। তাহলে এই 13-14 বছরের বাচ্চা, এখনো আমার থানায় একটা ঘটনা আছে, 14 বছরের মেয়ে চলে গেছে। তো তখন কান্না করে থানায় গিয়ে কান্না করে কোনো লাভ নাই। আগে থেকে সতর্ক থাকতে হবে। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। আমার সহযোগিতা সার্বক্ষণিক থাকবে। আমি স্কুলে গিয়ে এগুলি চেক করবো যে কেউ কোনো মোবাইল ব্যবহার করে কিনা। আপনারা বাসা থেকেও চেক করতে হবে, তাহলে আমরা একটা সুন্দর পরিবেশ গড়তে পারবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।